আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস কিছুক্ষণের প্রথম পর্ব। ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। চিত্রাকে সিদ্ধান্ত যা নেবার এখনই নিতে হবে। সে ট্রেনে থাকবে নাকি সুটকেস নিয়ে নেমে যাবে। বিশাল এই সুটকেস হাতে নিয়ে নামা তার পক্ষে সম্ভব না। নেমে যাবার সিদ্ধান্ত নিলে তাকে কুলি ডাকতে হবে। দেরি করা যাবে না, এক্ষুনি ডাকতে হবে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। ৬টায় ছাড়ার কথা, এখন বাজছে ৫টা ৫০। দুঃখে চিত্রার চোখে পানি এসে যাচ্ছে। চিত্রার হাতে প্রথম শ্রেণীর স্লিপিং বার্থের টিকিট। হাত পা ছড়িয়ে যাবে। ট্রেনে তার এক ফোঁটা ঘুম হয় না। তাতে অসুবিধা নেই, গল্পের বই পড়তে পড়তে যাবে। হাত ব্যাগে দুটো গল্পের বই আছে, দুটোই ভূতের গল্প, স্টিফেন কিং। চলন্ত ট্রেনে ভূতের গল্প পড়তে ভালো লাগে। স্টেশনের বুক স্টল থেকে এক কপি রিডার্স ডাইজেস্ট কিনেছে। ট্রেনে বাসে ডাইজেস্ট জাতীয় পত্রিকা পড়তে আরাম। মন দিয়ে পড়তে হয় না, চোখ বুলালেই চলে। ট্রেন এখনো দাঁড়িয়ে। আজ কি ট্রেন লেট হবে? চিত্রা জানালা দিয়ে মুখ বের করলো। একজন কুলিকে জানালার পাশেই দেখা যাচ্ছে। সে কি ডাকবে তাকে? বলবে সুটকেস নামিয়ে দিতে? সে ঠিক করলো নেমেই যাবে। আর তখনই বিশাল বড় বড় দুটো কালো ট্র্যাক দরজায় নামলো। ট্র্যাঙ্কের সঙ্গে বেডিং, বেতের ঝুড়ি। এইসবের মালিক এক মাওলানা, সুফি সুফি চেহারা, যার গা থেকে আতরের গন্ধ আসছে। মাওলানার স্ত্রী গর্ভবতী। বোরকায় তার অস্বাভাবিক বিশাল পেট ঢেকে রাখা যাচ্ছে না। ভদ্রমহিলা দৌড়ে ট্রেনে ওঠার পরিশ্রমে ক্লান্ত। তিনি ট্রাঙ্কের উপর বসে পড়েছেন, বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। বিশাল এই ঝামেলা ডিঙিয়ে চিত্রার পক্ষে নামা অসম্ভব। বোরকা পরা মহিলা স্বামীকে বললেন, পানি খাবো, পানি। আর ঠিক তখনই ট্রেন দুলে উঠল। চিত্রার প্রধান সমস্যা, দুজনের যে কামরায় তার সিট, সেখানে বুড়ো এক ভদ্রলোক আধশোয়া হয়ে আছেন। ভদ্রলোকের মাথা অস্বাভাবিক ছোট। তিনি তার ছোট মাথা হলুদ রঙের মাফলার দিয়ে পেঁচিয়ে বলের মতো বানিয়েছেন। গায়ে প্রায় মেরুন রঙের কোট। কোনো রুচিবান মানুষ এই রঙের কোট পরে বলে চিত্রার জানা নেই। তার হাতে সিগারেটে এক একটা টান দিচ্ছেন আর বিকট শব্দে কাশছেন। ঘর ভর্তি সিগারেটের ধোঁয়া। ভদ্রলোকের পরনে লুঙ্গি। এক শ্রেণীর মানুষ আছে যারা ট্রেনে বা লঞ্চে উঠেই কাপড় বদলে লুঙ্গি পরে ফেলে। উনি মনে হয় সেই জাতের। প্লেনে উঠেও কি এরা এই কাণ্ড করে? হয়তো করে। লাঞ্চ টাইমে গামছা নিয়ে বাথরুমে ঢুকে যায় গোসলের জন্য। বিমানবালার কাছে গায়ে মাখার জন্য তেল চায়। অসহ্য। ভদ্রলোকের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠে এসেছে। কাঠের মতো দুটো পা বের হয়ে আছে। পা ভর্তি পাকা লোম। ভদ্রলোক আবার কিছুক্ষণ পর পর এক পা দিয়ে আরেক পা ঘষছেন, পায়ের বেহালা বাজাচ্ছেন। কি কুৎসিত, কি কুৎসিত! এমন একজন মানুষের সঙ্গে দিনাজপুর পর্যন্ত যেতে হবে। চিত্রা করিডোরে দাঁড়িয়ে আছে, কামরায় ঢুকছে না। রেলের একজন অ্যাটেন্ডেন্টকে পাওয়া গেলে জিজ্ঞেস করতো খালি কোনো কামরা আছে কিনা। এত বড় স্লিপিং বগি, একটাও সিট খালি থাকবে না? সাদা পোশাকের কোনো অ্যাটেন্ডেন্টকে দেখা যাচ্ছে না। প্রয়োজনের সময় এদের কাউকেই পাওয়া যায় না। চিত্রাকে এই বিপদে ফেলেছে তার রুমমেট লিলি। ট্রেনের টিকিট লিলি তার মামাকে দিয়ে কাটিয়েছে। সেই মামা নাকি রেলের বিরাট অফিসার। লিলি তার মামাকে বলেছে 2 সিটার স্লিপারে একটা টিকিট দিতে, সেখানে যেন অন্য কেউ না যায়। একটা সিট অবশ্যই খালি যাবে। লিলির মামার কাছে এই ব্যবস্থা করা নাকি কোনো বিষয়ই না। এখন দেখা যাচ্ছে বিষয়। লিলির ক্ষমতাবান রেল মামা কিছু করতে পারেননি। চিত্রাকে যেতে হবে পা ভর্তি সাদা লোমের বুড়োটার সাথে, যে বুড়ো 2 পা ঘষে ঘষে পা বেহালা বাজাবে। মহান পা সঙ্গীত। ইচ্ছা করলে চিত্রা এখনই লিলির সঙ্গে কথা বলতে পারে। মোবাইল ফোন সঙ্গে আছে, কিন্তু লাভ কি? লিলি নিশ্চয়ই বুড়োকে সরাতে পারবে না। ম্যাডাম, কোনো সমস্যা? চিত্রা ঘাড় ঘুরিয়ে দেখলো রেলের একজন অ্যাটেন্ডেন্ট, হাতে চাবির গোছা, সরল ধরনের চেহারা, গোল মুখ, বড় বড় কান। চিত্রা শরীরবিদ্যা নামের একটা বইয়ে পড়েছে
যাদের মুখ গোলাকার, কান বড় বড়, তারা সরল প্রকৃতির হয় এবং অন্যকে বিপদে সাহায্য করার মানসিকতা এদের আছে। এরা পরোপকারী। চিত্রা বলল, স্লিপিং বার্থে খালি কোনো সিট কি আছে? আমি এই বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে যেতে চাচ্ছি না। উনি ক্রমাগত সিগারেট খাচ্ছেন। একটু আগে একটা শেষ করেছেন, এখন আরেকটা ধরিয়েছেন। অ্যাটেন্ডেন্ট বলল, কামরার ভেতরে সিগারেট খাওয়া যাবে না। আমি ওনাকে নিষেধ করে দিচ্ছি। আর কোনো সিট কি আছে? বাথরুমের কাছের 4 সিটারে একটি খালি সিট আছে, কিন্তু সেখানে আপনি যেতে পারবেন না। যেতে পারবো না কেন? ম্যাডাম, সামান্য অসুবিধা আছে। তারপরও খোঁজ নিয়ে দেখি। আপাতত নিজের কামরায় বসুন। অ্যাটেন্ডেন্ট সুটকেস ঢুকিয়ে দিল। চিত্রাকে তার পেছন পেছনে যেতে হলো। চিত্রাকে ঢুকতে দেখে বুড়া পা গুটিয়ে নিল, পিট পিট করে তাকালো। বুড়োর নাকের নিচে বিশাল গোঁফ। উপরের ঠোঁটটা গোঁফের কারণে ঢাকা পড়ায় তাকে কার্টুন ফিগারের মতো লাগছে। চিত্রা বলল, দয়া করে সিগারেট খাবেন না। আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। বুড়ো বলল, তুমি কি আমার সঙ্গে যাচ্ছ? আমার রুমমেট? জি। ভালো সমস্যা হলো। আমি সিগারেটে টান না দিয়ে থাকতে পারি না। করিডোরে গিয়ে খাবেন। বুড়ো বলল, আমার শরীর ভালো না, আর্থারাইটিসের ব্যথা, হাঁটাহাঁটি করতে পারি না। প্রতিবার সিগারেটের জন্য করিডোরে যাওয়া আমার জন্য সমস্যা। যাই হোক, তোমার নাম কি? চিত্রা। চিত্রা নামের অর্থ কি? জানি না। চিত্রা তার নামের অর্থ জানে। বুড়োটাকে অর্থ বলতে ইচ্ছে হচ্ছে না। চিত্রা একটা নক্ষত্রের নাম। আমার নাম রশিদ, আব্দুর রশিদ উদ্দিন। শুধু রশিদ উদ্দিন নাম হলে ভালো হতো। বাবা আবার কি মনে করে নামের আগে আব্দুর বসিয়েছেন। তুমি কি পড়াশোনা করছো? ছাত্রী? জি। কি পড়ছো? ফিজিক্স। কোন ইয়ার? 3rd ইয়ার। এবার অনার্স দেব। ঢাকা ইউনিভার্সিটি? জি। ইউনিভার্সিটি খোলা না? খোলা। ইউনিভার্সিটি খোলা, তাহলে যাচ্ছ কোথায়? ক্লাস মিস করে ঘোরাঘুরি করা মানে কি? জবাব না দিয়ে চিত্রা বের হয়ে গেল। ক্লাস মিস দিয়ে ঘোরাঘুরি করলে বুড়োর কি? বুড়োর সঙ্গে অকারণ কথা বলার চেয়ে করিডোরে হাঁটাহাঁটি করা ভালো। ট্রেনে বুফে কার নিশ্চয়ই আছে। বুফে কারে জানালার পাশে বসে চা খেতে খেতে দূরের দৃশ্য দেখা যেতে পারে। সন্ধ্যা এখনো মিলায়নি। শেষ বিকেলের আলোয় দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত দেখতে ভালো লাগার কথা। রিডার্স ডাইজেস্ট খুলে যোগ পড়া যেতে পারে, যদিও সে এখনো রিডার্স ডাইজেস্টের কোনো যোগ পড়ে হাসেনি। ভাগ্য ভালো থাকলে এবার হয়তো হাসবে। 3 কামরা পরেই বুফে কার। সেখানে চা নেই, আছে কফি। চা বিক্রিতে লাভ নেই, কফিতে লাভ বলেই কফি। কফির কড়া গন্ধ চিত্রার ভালো লাগে না। তারপরেও সে কফি নিয়ে জানালার পাশে বসলো। ব্যাগের ভেতর মোবাইল ফোনের রিং বাজছে। মনে হচ্ছে হাত ব্যাগের ভেতর ছোট্ট কোনো শিশু হাত পা ছুঁড়ে কাঁদছে। এক্ষুনি তাকে কোলে নিতে হবে। টেলিফোন করেছে লিলি। ধরবে না করেও চিত্রা টেলিফোন ধরল। লিলি অকারণে কথা বলবে। বিরক্ত অবস্থায় কারো অকারণ কথা শুনতে ভালো লাগে না। হ্যালো চিত্রা, ট্রেন ছেড়েছে? হুঁ। টঙ্গী পার হয়ে গেছে? হুঁ। হুহু করছিস কেন? কথা বল। নিজের মতো করে 2 সিটের স্লিপার পেয়েছিস? হু। বললাম না, মামাকে বললেই মামা ব্যবস্থা করে দেবে। এখন দরজা বন্ধ করে হাফ ন্যাংটা হয়ে শুয়ে পড়। তুই তো আবার ট্রেনে ঘুমাতে পারিস না। গল্পের বই নিয়ে বসে যা। গান শোনার যন্ত্রপাতি নিয়েছিস? MP3টা আছে না? না। সে কি, আমার ওয়াকম্যানটা তোকে নিয়ে যেতে বললাম না? বের করে তোর টেবিলে রেখেছিলাম। ওয়াকম্যানে গান শুনতে আমার ভালো লাগে না। মনে হয় কানের সঙ্গে মুখ লাগিয়ে কেউ গান করছে। লিলি আনন্দিত গলায় বলল, এটাই তো ভালো। শুধু পুরুষ গায়কদের গান শুনবি। মনে হবে কোনো পুরুষ তোর কানে চুমু খাচ্ছে। চিত্রার বিরক্তি লাগছে। লিলির মুখ আলগা, অশালীন কথাবার্তা সে অবলীলায় বলে। চিত্রা বলল, লিলি একটা কথা, তোর মামা কিন্তু আমাকে একা সিট দেননি। আমার সঙ্গে এক বুড়ো আছে। বলিস কি? আমি এক্ষুনি মামাকে টেলিফোন করছি। এখন টেলিফোন করে লাভ কি?
অবশ্যই লাভ আছে। প্রয়োজনে ট্রেন ব্যাক করে ঢাকা যাবে, নতুন বগি লাগানো হবে। নো হাঙ্কি পাঙ্কি। কেন অর্থহীন কথা বলছিস? লিলি বলল, আমি মোটেই অর্থহীন কথা বলছি না। আমি অর্থহীন কথা বলার মতো মেয়েই না। এক্ষুনি টেলিফোন করে আমি মামার 12টা বাজিয়ে দিচ্ছি। আর শোন, বুড়ো যেহেতু আছে, খবরদার ঘুমাবি না। বুড়োগুলো হয় সেক্স স্টাফ, শুধু ছোক ছোক করে। রাতে ঘুমিয়ে পড়বি, হঠাৎ জেগে উঠে দেখবি বুড়ো তোর বিশেষ কোনো জায়গায় হাত রেখে ঝিম ধরে দাঁড়িয়ে আছে। প্লিজ স্টপ ইট। এর চেয়ে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। যেমন ধর, চিত্রা টেলিফোনের লাইন অফ করে দিল। লিলি থামবে না, নোংরা কথা বলতেই থাকবে। লিলি পরীর মতো একটা মেয়ে, মায়া মায়া চোখ, পবিত্র চেহারা, অথচ কি সব নোংরা ধরনের কথা। চিত্রা কফিতে চুমুক দিল। যা ভেবেছিল তাই, অতিরিক্ত চিনি এবং কুসুম গরমও না। কফি থেকে হরলিক্সের গন্ধ আসছে। এর মানে কি? বয়কে ডেকে একটা ধমকি দেওয়া যায়। অবশ্যই দেয়া যায়, তবে এই মুহূর্তে ধমক দেয়া যাবে না। অন্য একজন ধমকাধমকি করছেন। তিনি গর্ভবতী বোরকাওয়ালির স্বামী মাওলানা। তিনি পানি কিনতে এসেছেন। ছোট 1 বোতল পানি 13 টাকা চাচ্ছে, অথচ বাইরে 12 টাকা। বয় নির্বিকার ভঙ্গিতে বললেন, বাইরে থেকে পানি কিনেন, খামাখা পেঁচাল পারেন কেন? মাওলানা এখনো তার স্ত্রীকে পানি খাওয়াননি। ভেবে চিত্রার খারাপ লাগছে। তার স্বামীও কি এইরকম ইনসেনসিটিভ হবে? চিত্রা যাচ্ছে বিয়ে করতে, যদিও তার বড় মামা খোলাসা করে কিছু বলছেন না। তিনি খোলাসা করে কিছু বলার মতো মানুষও না। তিনি জানিয়েছেন, আমার শরীর খুব খারাপ, স্ট্রোক হয়েছে, একটা পা অবশ। আমি তোকে প্রতিষ্ঠিত দেখে মৃত্যুর জন্য তৈরি হতে চাই। চিত্রাকে প্রতিষ্ঠিত দেখার মানে নিশ্চয়ই তাকে বিবাহিতা দেখা। পুরুষদের কাছে মেয়েদের প্রতিষ্ঠার একটাই অর্থ, বিবাহ। চিত্রা কফির কাপ সরিয়ে উঠে দাঁড়ালো। সে অ্যাটেন্ডেন্টকে খুঁজে বের করবে। সে কোনো ব্যবস্থা করেছে কিনা দেখবে। বুড়ো সিগারেট হাতে করিডোরে দাঁড়ানো। চিত্রাকে দেখে বলল, কোথায় গিয়েছিলে? অভিভাবকের মতো গলা, যেন কৈফিয়ত তলব করছে। চিত্রার যেখানে ইচ্ছা সেখানে যাবে। বুড়োর কৈফিয়ত তলবের কিছু নেই। চিত্রা, তুমি উপরের সিটে থাকবে। আমার পক্ষে উপরে ওঠা সম্ভব না। তাছাড়া আমাকে ঘন ঘন সিগারেট খেতে হবে। চিত্রা জবাব দিল না। জবাব দেওয়ার কিছু নেই। বুড়োর সঙ্গে খেজুরে আলাপেরও কিছু নেই। বুড়ো সিগারেটে লম্বা টান দিয়ে বলল, এই স্লিপিং কারে একটা ডেড বডি যাচ্ছে, এটা কি তুমি জানো? বাথরুমের লাগোয়া যে কামরা সেখানে। চিত্রা বলল, তাই নাকি? ইয়াং ছেলের ডেড বডি, সঙ্গে মা আছে, ভাই আছে। স্ট্রেঞ্জ ব্যাপার হলো, এরা কেউ কাঁদছে না। মনে হয় অধিক শোকে পাথর। চিত্রা জানালার দিকে এগিয়ে গেল। বুড়োর সঙ্গে বক বক করার কোনো ইচ্ছা নেই। ট্রেনে একটা ডেড বডি যাচ্ছে, এই বিষয়টাও ভালো লাগছে না। একসময় ডেড বডি থেকে গন্ধ ছড়াতে থাকবে। স্লিপিং বার্থের এসি কামরা, জানালা খোলার উপায় নেই। ডেড বডির গন্ধ বের হবে না। কামরার ভেতর ঘুরপাক খেতে থাকবে। দরজার পাশে দাঁড়ানো গেল না। মধ্যবয়স্ক এক লোক দাঁড়িয়ে আছে, তার হাতেও সিগারেট। আজকের ট্রেনে সব যাত্রী কি স্মোকার? চিত্রা আবার বুফে কারের দিকে রওনা হলো। 1 কাপ কফি কিনে জানালার পাশে বসে থাকবে। কফিতে চুমুক দেবে না। চিত্রা মোটামুটি নিশ্চিত আজ সারা রাত সে তাদের মাকুর মতো একবার যাবে নিজের কামরায়, একবার যাবে বুফে কারে। কফি কিনবে এবং জানালা দিয়ে ফেলে দেবে। চিত্রা আগে যেখানে বসেছিল সেখানে চাদর গায়ে এক লোক বসে আছে। চিত্রার সামান্য মন খারাপ হলো। বুফে কার পুরোটাই খালি। তাকে যে ঠিক আগের জায়গাটাতেই বসতে হবে তা না, অথচ আগের জায়গাতেই বসতে ইচ্ছা করছে। ম্যাডাম, আপনার নাম কি চিতা? চিত্রার পেছনে স্লিপিং কারের অ্যাটেন্ডেন্ট দাঁড়িয়ে আছে। চিত্রা বিস্মিত হয়ে বলল, আমার নাম চিতা না, ফোঁটাওয়ালা বাঘের নাম চিতা। আমার নাম চিত্রা। আপনার মোবাইল সেটটা কি বন্ধ? হ্যাঁ। আপনাকে মোবাইল সেট অন করতে বলেছে। কে বলেছে? ম্যাডাম, সেটা তো বলতে পারবো না। ট্রেনের গার্ড সাহেব খবর দিয়েছেন। ম্যাডাম,
আপনার কিছু লাগলে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করব। গরম 1 কাপ চা খাওয়াতে পারবেন? এরা বলছে চা নেই, শুধু কফি। চায়ের ব্যবস্থা এক্ষুনি করব। চাটা যেন গরম হয় আর ঘন হয়। আমি পাতলা চা খেতে পারি না। নাস্তা কিছু দিতে বলবো? এদের চিকেন কাটলেট খারাপ না। নাস্তা খাবো না, থ্যাংক ইউ। চিত্রা তার মোবাইল টেলিফোন অন করলো। প্রায় সঙ্গে সঙ্গে লিলির টেলিফোন। হ্যালো চিত্রা, তুই কি ভেবেছিস মোবাইল অফ করে আমার কাছ থেকে পার পেয়ে যাবি? দেখলি ক্ষমতার নমুনা। মামার মাধ্যমে ট্রেনের গার্ডকে ধরে তোর কাছে পৌঁছে গেলাম। তাই তো দেখছি। মামাকে তোর ব্যাপারটা বলেছি, উনি খুবই রাগ করেছেন। তোর টিকিটটা যাকে হ্যান্ডেল করতে বলেছেন তার চাকরির যায় যায় অবস্থা। কে জানে, হয়তো এর মধ্যে চাকরি চলে গেছে। দেশের বেকার আরও একজন বেড়েছে। ও আচ্ছা, তুই যেভাবে ও আচ্ছা বললি তাতে মনে হচ্ছে তুই আমার কথা বিশ্বাস করছিস না। মামা রেলওয়ে বোর্ডের মেম্বার, এই বছরই চেয়ারম্যান হয়ে যাবেন। চিত্রা নিশ্চিত থাক, একটা ব্যবস্থা হবে। প্রয়োজনে বুড়োকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ভালো কথা, বুড়ো কি ইতিমধ্যে তোর গায়ে হাত দিয়েছে? লিলি, এই জাতীয় কথা আমার শুনতে ভালো লাগে না। এটা হলো বাস্তবতা, রিয়েলিটি। এইসব ঘটনাই সব জায়গায় ঘটছে। কয়েকদিন আগে মগবাজার রেল ক্রসিং এর কাছে কি হয়েছে শোন। গার্মেন্টসের একটা মেয়ে 16-17 বয়স, কাজ শেষ করে বাড়ি ফিরছে। হঠাৎ 2 বদ এসে টান দিয়ে মেয়েটার শাড়ি পেটিকোট সব খুলে ফেললো। মেয়ে আচমকা নেংটু হয়ে এমন হতভম্ব যে, লিলি আমি শুনতে চাচ্ছি না। তুই মুখে বলছিস শুনতে চাচ্ছিস না, আসলে ঠিকই শুনতে চাচ্ছিস। নোংরা কথা শুনতে নিষিদ্ধ আনন্দ আছে। কথা যত নোংরা তত মজা। প্লিজ প্লিজ লিলি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি টেলিফোন রাখছি। মামার সঙ্গে যোগাযোগ হলেই তোকে জানাবো। বন ভয়াস। চিত্রা চা এসেছে, পট ভর্তি চা, দুধ, চিনি, একটা এক্সট্রা টি ব্যাগ। পট থেকে চায়ের গন্ধ আসছে। আজকালকার চা থেকে গন্ধ আসে না। অনেকদিন পর গন্ধ পাওয়া গেল। চিত্রার প্রায় মনে হয় চায়ের গন্ধে এক ধরনের মন খারাপ ভাব থাকে। কেন এরকম মনে হয় কে জানে। চিত্রা রিডার্স ডাইজেস্ট খুললো, লাফটার দ্য বেস্ট মেডিসিনের পাতা বের করলো। মন ভালো করার কোনো মেডিসিন পাওয়া যায় কিনা দেখা যাক। ফরম ওয়েস্টার ডিকশনারি, উইন্ডো 95, N32 বিট এক্সটেনশন অ্যান্ড গ্রাফিক্যাল শেল ফর 16। এর মানে কি? এটা পরে কেউ হাসবে কেন? আমি কি আপনার সামনে চেয়ারটায় বসতে পারি? চিত্রা সামান্য হকচকিয়ে গেল। অচেনা পুরুষদের সঙ্গে হড়বড় করে কথা বলা লিলির অভ্যাস না, সে পারে না। সে খানিকটা আড়ষ্ট বোধ করে। তার জায়গায় লিলি থাকলে বলতো, অবশ্যই বসতে পারেন। হঠাৎ আমার সামনে বসতে চাচ্ছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা ব্যাখ্যা করুন। প্রথমবারই সুন্দর করে ব্যাখ্যা করবেন, যাতে আমাকে দ্বিতীয় বা তৃতীয়বার কোনো প্রশ্ন না করতে হয়। সহজ বাংলায় ঝেড়ে কাশুন। ভদ্রলোক তার সামনে বসেছেন। বয়স 25 থেকে 30, 4 কোণা মুখ, চোখে গোলাকার মেটাল ফ্রেমের চশমা। 4 কোণা মুখের সঙ্গে গোল চশমা মানাচ্ছে না, তাকে বোকা বোকা দেখাচ্ছে। গায়ে ব্লেজার, কফি কালারের ব্লেজার। ভদ্রলোকের মাথা ভর্তি কোকড়ানো চুল। কোকড়ানো চুলের জন্য চেহারায় নিগ্র নিগ্র ভাব চলে এসেছে। তবে গায়ের রং গৌর। ইনি কি একজন তরুণীকে একা বসে থাকতে দেখে ভাব জমাতে এসেছেন? কিছু পুরুষ থাকে যাদের জীবনের প্রধান লক্ষ্য মেয়েদের সঙ্গে কথা বলা। আমার নাম আসহাব। আসহাব অর্থ বীর। তবে আমি বীর না, ভীতু। ভীতু প্রকৃতির মানুষ। আমি একজন ডাক্তার, মাকে নিয়ে দেশের বাড়িতে যাচ্ছি। চিত্রা বলল, ও। তার আড়ষ্ট ভাব কমল না, বরং সামান্য বাড়ল। সামনে বসা ভদ্রলোক সহজ স্বাভাবিক ভঙ্গিতে অচেনা এক তরুণীর সঙ্গে কথা বলছেন, যেন তিনি পূর্ব পরিচিত। ঘটনা সেরকম না। চিত্রা এই প্রথম ভদ্রলোককে দেখেছে। ভদ্রলোক খানিকটা ঝুঁকে এসে বললেন, আমি শুনেছি আপনি সামান্য বিপদে পড়েছেন। একটা কাজ করতে পারেন, আমার মার সঙ্গে এক কামরায় থাকতে পারেন। আমি চলে যাব আপনার সিটে।
চিত্রা বলল, থ্যাংক ইউ। চিত্রার চোখ মুখ উজ্জ্বল হয়েছে। ট্রেন জার্নি এখন তার অনেক ভালো লাগছে। সামনে বসা যুবককে সম্পূর্ণ অগ্রাহ্য করে জানালা দিয়ে দূরের দিগন্ত দেখতে পারলে ভালো হতো। দিগন্ত ঘন কুয়াশায় ঢাকা। সেই কুয়াশা এগিয়ে আসছে। ট্রেন এমনভাবে ছুটছে যে মনে হচ্ছে কুয়াশা যেন তাকে ধরতে না পারে। এটাই ট্রেনটির একমাত্র বাসনা। আসাব বলল, সহযাত্রী হিসেবে আমার মা কেমন সেটা জেনে তারপর ডিসিশনটা নেবেন। পরে দেখা গেল ফরম ফ্রাইং পেন টু ফায়ার। কড়াইয়ে ভালো ছিলেন, ঝাঁপ দিয়ে পড়লেন আগুনে। আমার মা বেশিরভাগ সময় বিরক্তিকর। চিত্রা তাকিয়ে আছে। অপরিচিত একজন তরুণীর সঙ্গে কোনো ছেলে এইভাবে কথা কি বলে? আপনি মার সঙ্গে থাকলে সবচেয়ে বড় উপকার হবে আমার। মার চিৎকার হইচই শুনতে হবে না। মা নিশ্চয়ই আপনার সঙ্গে চিৎকার করবেন না। চিত্রা বলল, চা খাবেন? আমার ফ্লাক্স ভর্তি চা। আসাব বলল, আমি চা খাই না, তবে এখন খাবো। আমার মা ট্রেনে উঠার পর থেকে কি নিয়ে হইচই করছে শুনলে আপনি অবাক হবেন। আপনার শোনাও দরকার। হইচই আপনার সঙ্গেও করবেন। বলবো? চিত্রা বলল, বলুন। স্লিপিং কারে একটা ডেড বডি কেন যাচ্ছে, এই হচ্ছে মায়ের সমস্যা। ট্রেনে কি যাচ্ছে না যাচ্ছে সেটা আমার ব্যাপার না। ডেড বডি আমি তুলিনি। মা সামনের স্টেশনে নেমে যেতে চাচ্ছেন। অর্থহীন কথা না? আসাব উঠে গিয়ে কাউন্টারের থেকে কাপ নিয়ে চা ঢালছে। তাকে খুবই বিরক্ত দেখাচ্ছে। তার সামনেই অতি রূপবতী একটা মেয়ে বসে আছে, এই ব্যাপারটাই এখন তার মাথায় নেই। চিত্রার ইচ্ছা করছে রিডার্স ডাইজেস্টের খোলা পাতাটি ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে বলে, এই জোকটা পড়ে আমাকে বলবেন কোন জায়গাটা হাসির। সম্ভব না। এতটা ঘনিষ্ঠতা এই যুবকের সঙ্গে তার হয়নি, হবার সম্ভাবনাও নেই। ৩ নাম্বার বগিতে আসামের মা সাজেদা বেগম বসে আছেন। তার সামনে পানের বাটা খোলা। পান, সুপারি, চুন, খয়ের সবই আছে। আসল বস্তু নেই, জর্দা নেই। জর্দা ছাড়া পান কেউ খায়? তার পরিষ্কার মনে আছে পানের বাটায় জর্দা তিনি নিজের হাতে নিয়েছেন। সেই জর্দা গেল কোথায়? অবশ্যই আসাব সরিয়েছে। জর্দা খেলে এই হয় সেই হয়, বেশি ডাক্তারি শিখে গেছে। এদেরকে সকাল বিকাল 2 বেলা থাপড়াতে হয়। দরজায় টুকটুক শব্দ উঠছে। সাজেদা বললেন, কে? দরজা সামান্য ফাঁক হলো। চিত্রা মুখ বের করে বলল, আসবো? সাজেদা বললেন, এসো। তোমার নাম চিত্রা? আসাব বলেছে তুমি আমার সঙ্গে রাতে থাকবে। বসো, আমার অসুবিধা নাই। চিত্রা বসল। সাজেদা মেয়েটার দিকে তাকিয়ে আছেন। এত সুন্দর সুন্দর মেয়ে যেখানে সেখানে দেখা যায়, শুধু তিনি তার ছেলের জন্য মেয়ে খুঁজে পান না। সুন্দরী মেয়ে হঠাৎ পেয়ে গেলে জানা যায় মেয়ের প্রেম আছে। আজকালকার মেয়ে প্রেম ছাড়া থাকতেই পারে না। তার পাশে বসা মেয়েটাকে পছন্দ হচ্ছে। দেখা যাবে এই মেয়ে হয় বিবাহিতা কিংবা প্রেম কুমারী। একসঙ্গে 2-3টা প্রেম করে যাচ্ছে। সাজেদা ভাইবা সেশনের জন্য তৈরি হলেন। রূপবতী কোনো তরুণী দেখলেই তিনি ভাইবা নেবার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তিনি জর্দা ছাড়া পান মুখে দিয়েছেন। মুখ মিষ্টি হয়ে আছে। মিষ্টি মুখে কথা বলতে ইচ্ছা করে না। তোমার কি বিয়ে হয়েছে? জি না। বিয়ের কথাবার্তা হচ্ছে? না। যাচ্ছ কোথায়? দিনাজপুরে আমার বড় মামার কাছে। হঠাৎ বড় মামার কাছে যাচ্ছ কেন? উনি অসুস্থ, ওনাকে দেখতে যাচ্ছি। ওনার কি অসুখ? হার্টের অসুখ। হার্টের অসুখ দিনাজপুর বসে আছেন কেন? আমি উনাকে ঢাকায় আনার জন্য যাচ্ছি। বাবা কি করেন? বাবা বেঁচে নেই। যখন বেঁচে ছিলেন তখন কি করতেন? ব্যাংকে চাকরি করতেন। মা বেঁচে আছেন? জি না। সাজেদা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মেয়েটার এখনো বিয়ে হয়নি কেন তা পরিষ্কার হয়েছে। এই মেয়ে কঠিন এতিম। বাবা মা দুইজনই নেই। কার দায় পড়েছে এতিম মেয়ে ঘরে ঢুকানোর? শ্বশুর শাশুড়ি আদর ছাড়া বিয়ে কি? স্ত্রীর ভালোবাসা হিসাবের মধ্যে আসে না, শ্বশুর শাশুড়ির ভালোবাসা আসে। আসাবের সঙ্গে এই মেয়ের বিয়ের কিছুমাত্র সম্ভাবনা নেই জেনে সাজেদার ভালো লাগছে।
মেয়েটার সঙ্গে এখন নিশ্চিন্ত মনে কথা বলা যাবে। যদি জানা যায় এই মেয়ে একসঙ্গে 3টা প্রেম করে বেড়াচ্ছে, তাহলেও কিছু যায় আসে না। প্রেম করে বেড়ালে বরং ভালো। সাজেদা বললেন, ঘুমের সময় তোমার কি নাক ডাকে? চিত্রা থতমত খেয়ে বলল, না। সাজেদা বললেন, আমার ডাকে। আমার ঘরে ঘুমাবে ভালো কথা, এটা মাথার মধ্যে রাখবে। মাঝরাতে আমায় ঘুম ভাঙিয়ে বলবে না আমি এই কামরায় ঘুমাবো না। একবার ঘুম ভেঙে গেলে আমার ঘুম আসে না। জি আচ্ছা। বাথরুমের পাশের কামরায় একটা ডেড বডি যাচ্ছে, শুনেছো? জি শুনেছি। গন্ধ পাচ্ছ না? মরা মানুষের গন্ধ? পাচ্ছি না। তোমার নাক কি বন্ধ? লাশের গন্ধে আমার শরীর উল্টে আসছে। রেল কোম্পানির কারবারটা দেখো, ডেড বডি নিয়ে রওনা হয়েছে। আর আত্মীয় স্বজনের আক্কেল দেখো। তোরা নিজেরা যা, একটা মাইক্রোবাস ভাড়া করে চলে যা। মাইক্রোবাসে একটা লাল ফ্ল্যাগ ঝুলিয়ে দিবি, সবাই সাইড দিবে, হুশ করে চলে যাবি। ট্রেনে অতগুলি যাত্রীকে বিপদে ফেললি কি মনে করে? চিত্রা চুপ করে রইল। ভদ্রমহিলা বিরক্ত গলায় বললেন, এখন একটা কাজ করো, আমার ছেলেকে খুঁজে বের করো। তাকে বলো জর্দার ব্যবস্থা করতে। কোত্থেকে ব্যবস্থা করবে সে জানে। চিত্রা উঠে দাঁড়ালো। সাজেদা মনে মনে আফসোসের নিঃশ্বাস ফেললেন। কি সুন্দর লম্বা একটা মেয়ে, শুধু যদি এতিম না হতো। শাড়িটাও পরেছে সুন্দর করে, শাড়ির উপর চাদরের কাজটাও ভালো। তবে হাতি ঘোড়ার ছবি আঁকা, এমন চাদর গায়ে দিয়ে নামাজ হবে না। প্রশ্ন করলে দেখা যাবে মেয়ে নামাজই পড়ে না। তারপরেও জানা থাকা ভালো। সাজেদা বললেন, তুমি নামাজ পড়ো? মাঝে মধ্যে পড়ি। এটা কেমন কথা? মাঝে মধ্যে পরিবারই কি? তুমি কি মাঝে মধ্যে ভাত খাও? তা তো 3 বেলাই খাও। দোয়া মাসুরাটা কি বলো দেখি। চিত্রা বলল, আমি জর্দার ব্যবস্থা করে বলি। চিত্রার মোবাইল বাজছে। লিলির টেলিফোন। লিলি আজ ঘুমাবে না, সারা রাত জেগে থাকবে। কিছুক্ষণ পর পর টেলিফোন করে বিরক্ত করবে। চিত্রা মোবাইল হাতে কামরা থেকে বের হয়ে এলো। চিত্রা হ্যালো বলতেই ওপাশ থেকে লিলি বলল, 6 বার রিং হবার পর ধরলি, ব্যাপার কি? শোন, তোর জন্য ভালো খবর আছে। কি খবর? মামা জানিয়েছেন সেলুন কারে একজন মন্ত্রী যাচ্ছেন ময়মনসিংহ পর্যন্ত, স্বরাষ্ট্রমন্ত্রী। উনি নেমে গেলেই তুই সেলুন কারে দাখিল হয়ে যাবি, কোনো সমস্যা নেই। রাজার হালে যাবি, থুক্কু রানীর হালে যাবি, কুইন অফ দিনাজপুর। হু 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 করছিস কেন? এরকম একটা নিউজ দিলাম তুই লাফিয়ে উঠবি তা না, শুকনা হু। আর শোন, তোর কামরায় যে বুড়ো উঠেছে ওনার খোঁজ পাওয়া গেছে। উনি তো খুবই নামকরা মানুষ, প্রফেসর রশিদ। আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের ফুল প্রফেসর। ম্যাথমেটিক্সে নোবেল প্রাইজের ব্যবস্থা থাকলে উনি অবশ্যই নোবেল পুরস্কার পেতেন। তার সম্পর্কে খবর কোথায় পেয়েছিস? মামা জানিয়েছেন। তোর কামরাটা খালিই ছিল। উনি যখন টিকিট চাইলেন তখন উনাতে দিতেই হয়েছে। এখন বুঝেছিস? হু। সেটা তুই বরং ওই বুড়োর সঙ্গেই থাক। বুড়ো তোর গায়ে হাত রাখলে ভালো। সবাইকে বলতে পারবি বিশ্বখ্যাত একজন লোক আমাকে হাতাপিটা করেছেন। চুপ কর। ফান করলে তুই রেগে যাস কেন? তোর ফান আমার ভালো লাগে না। চিত্রা শোন, সেলুন কারে দাখিল হওয়ার পর সেখানকার সুবিধা অসুবিধা আমাকে টেলিফোন করে জানাবি। আমি নিজে সেলুন কার দেখিনি। তোর কাছে যদি শুনি জোশ, তাহলে প্রোগ্রাম করে তোকে নিয়ে একবার সেলুন কারে ঘুরবো। আচ্ছা। সারা রাত আমার মোবাইল খোলা থাকবে। সমস্যা মনে করলেই আমাকে জানাবি। তোর জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আবার কি সারপ্রাইজ? এখন বললে তো আর সারপ্রাইজ থাকবে না। যখন ঘটবে তখন জানবি। ইন্টারেস্টিং সারপ্রাইজ। খোদা হাফেজ। গুড নাইট। স্লিপ টাইট। রশিদ সাহেব সিগারেট খেতে বের হয়েছেন, তবে এবার করিডোরে না, দরজার পাশে এসে দাঁড়িয়েছেন। দরজার একটা জানালা সামান্য খোলা। খোলা জানালায় শীতের বাতাস ঢুকছে। প্রবল হাওয়ায় সিগারেট টানা মুশকিল, তবে তার তেমন অসুবিধা হচ্ছে না। রেলের অ্যাটেন্ডেন্ট জানালার পাশে বসার জন্য সবুজ রঙের একটা প্লাস্টিকের চেয়ার এনে দিয়েছেন। তিনি অ্যাটেন্ডেন্টের ব্যবহারে মুগ্ধ হয়েছেন। তার ইচ্ছা করছে এখনই তাকে কিছু বকশিশ দেন। 500 টাকা দিয়ে দিলে কেমন হয়?
500 টাকা এমন কিছু টাকা না, $7-এরও কম। $20 বকশিস তাকে প্রায় দিতে হয়। টাকাটা এখনই দিয়ে দেয়া দরকার। নামার সময় তড়িঘড়ি করে নামবেন, বকশিস দিতে ভুলে যাবেন। চেয়ারে বসতে বসতে রশিদ সাহেব বললেন, বাবা তোমার নাম কি? অ্যাটেন্ডেন্ট বলল, স্যার আমার নাম বশির। তোমার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। তোমার জন্য 500 টাকার বকশিস স্যাংশন করেছি। আমার মনে না থাকলেও তুমি চেয়ে নেবে, এতে দোষের কিছু নাই। এই ট্রেনে যাত্রী সর্বমোট কতজন আছে বলতে পারবে? আন্দাজ করে বললেও হবে। বশির বলল, আন্দাজ করা লাগবে না, সঠিক সংখ্যা বলতে পারবো স্যার। সব তো টিকেটের যাত্রী, টিকেটের হিসাব গার্ড সাহেবের কাছে আছে। সঠিক সংখ্যাটা বলো। একটু সময় লাগবে, ধরেন 1 ঘন্টা। 1 ঘন্টা সময় তোমাকে দিলাম। স্যার আপনার কি কিছু লাগবে? চা বা কফি? চা কফি কিছু লাগবে না। আমি রাত 9টার সময় 2 থেকে 3 পেগ হুইস্কি খাবো। হুইস্কি সঙ্গে নিয়ে এসেছি। তুমি একটা গ্লাস দেবে। বরফ কি দিতে পারবে? পারবো স্যার, বুফে কারে ফ্রিজ আছে। ভেরি গুড। স্যার আপনার সিগারেট কি লাগবে? আপনার হাতের প্যাকেটটা তো মনে হয় শেষের দিকে। সিগারেট লাগবে না, সঙ্গে অনেক আছে। আমি রোস্টেড সিগারেটে অভ্যস্ত হয়ে গেছি। আমেরিকার বাইরে যখন যাই সুটকেস ভর্তি সিগারেট নিয়ে যাই। বশির, আমার রুমমেট মেয়েটি কোথায় জানো? বুফে কারে দেখেছিলাম। তাকে কিছু বলবো? কিছু বলতে হবে না। বেচারি মনে হয় এক কামরায় আমার সঙ্গে যেতে সংকোচ বোধ করছে, এই কারণেই বাইরে বাইরে ঘুরছে। ওনার থাকার ব্যবস্থা হয়েছে স্যার, 3 নাম্বার কামরায়। আপনার সঙ্গে একজন ডাক্তার থাকবেন। ভেরি গুড। বৃদ্ধ বয়সে হাতের কাছে ডাক্তার পাওয়া ভাগ্যের ব্যাপার। রশিদ সাহেব হাতের সিগারেট ফেলে দিয়ে আরেকটা ধরালেন। বশির এখনো দাঁড়িয়ে আছে। সে এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে। বুড়ো মানুষটার কাছ থেকে 500 টাকা সে নেবে না, কিছুতেই না। এমন একটা সিদ্ধান্ত সে কেন নিয়েছে নিজেই বুঝতে পারছে না। কোনো কারণ ছাড়াই বুড়ো মানুষটাকে তার ভালো লাগছে। বশির, জি স্যার। আমি 21 বছর পর দেশে এসেছি। ভালো করেছেন। মোটেই ভালো করিনি। আমার কাছে মনে হচ্ছে আমি অচেনা এক দেশে ঘুরছি। এরকম কেন মনে হচ্ছে তাও বুঝছি না। একা এসেছেন স্যার? ম্যাডামকে নিয়ে আসেন নাই? বিয়ে করিনি, ম্যাডাম পাবো কোথায়? পোস্ট ডক করার সময় স্পেনের এক মেয়ের সঙ্গে মোটামুটি পরিচয় হয়েছিল। মেয়েটাকে প্রপোজ করেছিলাম, সে রাজিও হয়েছিল। শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। মেয়ের নাম ইয়েন্ডা, সে স্ট্যাটিস্টিক্সের ছাত্রী ছিল। বশির বলল, বরফের ব্যবস্থা কি স্যার এখন করব? রশিদ সাহেব বললেন, এখন না, রাত ঠিক 9টায়। সময়ের ব্যাপারে আমি খুব পার্টিকুলার, যদিও জানি সময় বলে কিছু নেই। সময় আমাদের কাছে একটা ধারণা মাত্র, তার বেশি কিছু না। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলে কিছু নেই। বশির বলল, স্যার আমি খোঁজ নিয়ে আসি। ট্রেনে মোট যাত্রী কতজন? যাও, জানালাটা বন্ধ বন্ধ করে দিন স্যার, ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে না, আমি ঠান্ডার দেশের মানুষ। ইয়েন্ডার কথা মনে পড়ায় রশিদ উদ্দিন হঠাৎ সামান্য বিষণ্ণ বোধ করছেন। ইয়েন্ডার সঙ্গে দীর্ঘ ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা তার আছে। এম ট্রেকের অবজারভেশন ডেকে মুখোমুখি বসে দুজন ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন। পাশ দিয়ে চলে গেছে রকি মাউন্টেন। একটা বিখ্যাত গান আছে নাকি রকি মাউন্টেন নিয়ে, রকি মাউন্টেন হাই। কে গেয়েছে গানটা? চিত্রা বুফেকায় ডাক্তার আসহাবের মুখোমুখি বসে আছে। সহজভাবেই গল্প করে যাচ্ছে। অপরিচিত জনের সঙ্গে কথা বলার অস্বস্তি কাজ করছে না। তাদের টেবিল থেকে একটু দূরে কয়েকজন যুবক প্রাণ খুলে আড্ডা দিচ্ছে। তাদের মধ্যে একজন মনে হচ্ছে উস্তাদ গল্পকার। কিছুক্ষণ পর পর সে একটা গল্প করছে। আশপাশের সব বন্ধুরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। গল্পকার ছেলেটির গায়ে নীল রঙের সোয়েটার, টকটকে লাল রঙের একটা মাফলারে সে কান ঢেকেছে। তাকে দেখে 3 ডাইমেনশনাল বাংলাদেশের পতাকার মতো লাগছে।
চিত্রার ইচ্ছা করছে বাংলাদেশে ওই পতাকার কাছে গিয়ে বলে, আপনার সঙ্গে কিছুক্ষণ বসতে পারি? গল্প শুনবো। অনেক দিন আমি হাসি না, আপনার গল্প শুনে হাসবো। ইচ্ছা করলেও কাজটা তার পক্ষে সম্ভব না। লিলি থাকলে নির্বিকার ভঙ্গিতে ওই টেবিলে চলে যেত। গম্ভীর ভঙ্গিতে বলতো, আমাকে জায়গা দিন তো, জোক শুনবো, আমি নিজেও শোনাবো। আসাব বলল, আপনি কি মনে হচ্ছে আমার মাকে রুমমেট হিসেবে নিতে পারবেন? চিত্রা বলল, কেন পারবো না? মা কিন্তু অনেক বিরক্ত করবে, রাতে ঘুমোতে দেবে না, উদ্ভট সব ভূতের গল্প শুরু করবেন। সব ভূত উনি নিজেই দেখেছেন। চিত্রা বলল, মায়ের উপরে আপনার কি কোনো রাগ আছে? আসাব বলল, আছে। মা হচ্ছে এমন একজন মানুষ যার কাছে অন্যের মতামতের কোনো মূল্য নেই। আমার ডাক্তার হবার কোনো ইচ্ছা ছিল না। অন্যের রোগের উপর আমি বেঁচে থাকবো ভাবতেই খারাপ লাগে। মার জন্য আমাকে ডাক্তারি পড়তে হয়েছে। আমার বাবার একটা গল্প শুনলেই বুঝবেন মা কেমন মহিলা। গল্পটা বলবো? আপনার শোনার ধৈর্য আছে? আছে, আপনি গল্প ভালো বলেন। আসাব বলল, আমার বাবা ছিলেন খুবই নির্ভরবাদী মানুষ। কারো কোনো ঝামেলা নেই। অফিসে যাবেন, অফিস থেকে বাসায় ফিরে চুপচাপ বসে থাকবেন। তিনি একবার ঠিক করলেন সবাইকে নিয়ে কক্সবাজার যাবেন, সমুদ্র দেখবেন। তিনি ট্রেনের টিকিট কাটলেন, কক্সবাজার হোটেলে বুকিং দিলেন। তারপর তার উৎসাহের সীমা নেই। যেদিন যাব তার আগের দিন মা বললেন কক্সবাজার যাব না। বাবা হতভম্ব হয়ে বললেন, কেন? মা বললেন, কক্সবাজার সি বিচে চোরাবালি আছে, অনেকে চোরাবালিতে ডুবে মারা গেছে। বাবা বললেন, সমুদ্রে নামবো না। মা বললেন, বাদ বাদ, সমুদ্র বাদ। চলো সিলেটে যাই, জাফলং সুন্দর জায়গা। সিমিরা জাফলং গিয়েছিল, ছবি তুলে এনেছে, দেখার মতো জায়গা। সেখান থেকে ইন্ডিয়া দেখা যায়। বাবা বললেন, ইন্ডিয়া দেখার দরকার কি? মা বললেন, সমুদ্র দেখারই বা দরকার কি? চোখ বন্ধ করে ঘরে বসে থাকো। আমাদের সমুদ্র দেখার পরিকল্পনা বাতিল হয়ে গেল। বাবা মারা গেলেন সেই বছরই। চিত্রা, আমি যদি একটা সিগারেট ধরাই আপনি কিছু মনে করবেন? আমি কিছু মনে করব না। আসাব সিগারেট ধরাতে ধরাতে বলল, মা 2 টিফিন কেরিয়ার ভর্তি খাবার নিয়ে এসেছেন। খাবারের প্রতিটি আইটেম আমাকে খেতে হবে, ভালো লাগুক বা না লাগুক খেতে হবে। খাওয়া নিয়ে আরও ব্যাপার আছে। আর কি ব্যাপার? খাবারের প্রথম নড়াটা মা আমার মুখে তুলে দেবেন, এতে নাকি ছেলেমেয়ের হায়াত বাড়ে। দৃশ্যটা চিন্তা করে দেখুন। আমি চোখ বন্ধ করে হা করে আসি, মা মুখে ভাতের প্রথম নেলা তুলে দিচ্ছেন। চিত্রার হাসি আসছে। সে হাসি চাপতে চাপতে বলল, চোখ বন্ধ করে হা করে থাকবেন কেন? চোখ খোলা রাখবেন। চোখ খোলা রেখে সেই সময় মায়ের মুখ দেখব? নো। আসাদ সিগারেটে লম্বা টান দিল। ঠিক তখন অ্যাটেন্ডেন্ট বসির বলল, স্যার, আপনাকে আপনার মা ডাকেন। আসাদ চমকে উঠে সিগারেট জানালা দিয়ে ফেলে দিল। সে উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বসে পড়ল। বসিরের দিকে তাকিয়ে বলল, আপনি মাকে বলুন আমি এখন আসতে পারবো না, একটু দেরি হবে। বসির চলে যেতেই আসাদ বিব্রত গলায় বলল, মাকে কেমন ভয় পাই দেখেছেন? মার কথা শুনেই লাফ দিয়ে উঠেছি। চিত্রা বলল, দেখলাম, খুবই খারাপ লাগছে। মাকে ভয় পাওয়ার মধ্যে খারাপ লাগার কিছু নেই। আপনি যান, তার সঙ্গে দেখা করে আসুন। আসাব উঠে দাঁড়ালো। সে দ্রুত যাচ্ছে। চিত্রার মনে হলো এই মানুষটার বর্তমান চেষ্টা অ্যাটেন্ডেন্ট মার কাছে পৌঁছানোর আগেই পৌঁছানো, যেন মহিলাকে শুনতে না হয় আমি এখন আসতে পারবো না। সাজেদা বেগম ছেলেকে দেখেই বললেন, আমাকে একা ফেলে রেখে কোথায় ঘুরঘুর করছিস? আসাব জবাব দিল না। সাজেদা বললেন, ওই মেয়েটা কোথায়? কোন মেয়েটা? রাতে আমার সঙ্গে থাকবে যে মেয়েটা, চিত্রা নাম। আসাব বলল, জানি না কোথায়। সাজেদা অবাক হয়ে বললেন, মিথ্যা কথা বলছিস কেন? অ্যাটেন্ডেন্ট আমাকে বলল তুই মেয়েটার সঙ্গে গল্প করছিলি। তুই বলে পাঠিয়েছিস আসতে পারবি না। ঘটনা কি? ওই মেয়ের সঙ্গে তোর কি? তুই কি ওই মেয়ের প্রেমে পড়ে গেছিস নাকি? 10 মিনিট কথা বললে প্রেমে পড়ে যায়? তাহলে মিথ্যা কথা বললি কেন? কেন বললি? মেয়ে কোথায় তুই জানিস না? মুখ ভোঁতা করে থাকবি না, বল
ওই মেয়ের সঙ্গে তোর কি? তোর গা থেকে ভুরভুর করে সিগারেটের গন্ধ আসছে। তুই কি সিগারেট খেয়েছিস? কাছে আয়, মুখ শুকে দেখি। আসাব বলল, মুখ শুকতে হবে না মা, আমি সিগারেট খেয়েছি। আজই যে প্রথম খাচ্ছি তা না, প্রায় খাই। কি বললি, প্রায় খাস? হ্যাঁ, খাই। সাজেদা বললেন, তোর ভাবভঙ্গি তো মোটেই ভালো মনে হচ্ছে না। এখন তো আমার মনে হচ্ছে তুই সুযোগ পেলে মদও খাস। আমার গা ছুঁয়ে বল, তুই মদ খাস কিনা খাস? মা, আমি কয়েকবার খেয়েছি। হতভম্ব সাজেদা নিজেকে সামলে নিয়ে চাপা গলায় বললেন, তোর বাবা একবার বন্ধুর বাসা থেকে মদ খেয়ে এসেছিল। তাকে কি করেছিলাম মনে আছে? আসাব বলল, মনে আছে। আমি যতদিন বাঁচব ততদিন মনে থাকবে। যে অন্যায় সে রাতে তুমি করেছো তার কোনো তুলনা নেই। সাজেদা হতভম্ব গলায় বললেন, তুই আমার অন্যায়টা শুধু দেখলি, তোর বাপের অন্যায়টা দেখলি না? বন্ধুর বাসা থেকে মদ খেয়ে এসে আমাকে বলেছে জিরা পানি খেয়েছে। তার মুখে নাকি জিরার গন্ধ। আমাকে জিরা চেনায়, আমি জিরার গন্ধ চিনি না। আমি মশলা ছাড়া রাঁধি। আসাব কামরা থেকে বের হলো। মার একটানা কথা শুনতে অসহ্য লাগছে। মা কথা বলতেই থাকবেন, বলতেই থাকবেন, এক সময় কাঁদতে শুরু করবেন। আসাব করিডোরে এসেই সিগারেট ধরালো। সিগারেটে টান দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো মার সঙ্গে এতটা বাড়াবাড়ি না করলেও চলতো। সমস্যার সমাধান অবশ্যই দ্রুত করা যাবে। মার সামনে বসে বললেই হবে, মা, মুখে ভাত তুলে দাও। এই কাজটা সে কি এক্ষুনি করবে, না কিছু সময় নেবে? খুক খুক করে কাশির শব্দে আসাব তাকালো। বুড়ো ভদ্রলোক কাশছেন। দরজার পাশে প্লাস্টিকের চেয়ারে রশিদ সাহেব বসে আছেন, হাতে কাগজ কলম, হিসাব নিকাশ হচ্ছে। এই বুড়োর সঙ্গে রাত কাটাতে হবে, আগেই পরিচয় করে নেওয়া ভালো। যদি তেমন অসহনীয় হয় তাহলে বুফে-কারে বসে থাকাটাও খারাপ না। আসাব এগিয়ে গেল। বুড়োর সঙ্গে রাত কাটাবার একটা সুবিধা আছে, বুড়ো সিগারেট খায়। এত দূর থেকেও তার গা থেকে নিকোটিনের কড়া গন্ধ আসছে। রশিদ সাহেব খাতায় কিছু হিসাব নিকাশ করছেন। এই মুহূর্তে তার হাতে সিগারেটের বদলে কলম। সিগারেট বিপজ্জনকভাবে ঠোঁটে ঝুলে আসে, যে কোনো মুহূর্তে ঠোঁট থেকে খসে পড়তে পারে। বৃদ্ধের নজর হাতের কাগজে। বশির নামের অ্যাটেন্ডেন্ট তাকে ট্রেন যাত্রীর পুরো সংখ্যা দিয়েছে। ফুল টিকিট যাত্রী 622 জন, হাফ টিকিট যাত্রী 18 জন, ইঞ্জিনের সঙ্গে ড্রাইভার সহ 4 জন, গার্ড রুমে 2 জন, জেনারেটর রুমে 2 জন। রশিদ সাহেব গভীর মনোযোগে তাকিয়ে আছেন। যাত্রী সংখ্যার গুণ ভাগ চলছে। আসাব এসে দাঁড়ানো মাত্র রশিদ সাহেব বললেন, আপনিই তো ডাক্তার, আমার সঙ্গে যার থাকার কথা। আসাব বলল, জি। কটা বাজে দেখুন তো? 9:10। সর্বনাশ, নেশার সময় হয়ে গেছে। আসুন তো কামরায় যাই, আপনার সঙ্গে আলাপ পরিচয় হোক। ওই মেয়েটাকেও দরকার, আমার ঘর থেকে জিনিসপত্র নিয়ে যাবে। ওই মেয়ে তো থাকবে আপনার মায়ের সঙ্গে। জি। তাহলে এক কাজ করুন, আপনি তার সুটকেস আপনার মায়ের ঘরে রেখে আসুন। আমি চাই না মেয়েটা আমার কামরায় আবার আসুক। আমি মদ্যপান করব, এই দৃশ্য দেখে মেয়েটার ভালো লাগতে নাও পারে। আপনি মদ্যপান করবেন? হ্যাঁ। আপনার কি কোনো অসুবিধা আছে? আসাব কি বলবে ভেবে পেল না। মদ্যপান অনেকেই করে, তবে সরাসরি ঘোষণা দিয়ে কেউ কি করে? এই বুড়ো এমনভাবে বলছে যেন বিষয়টা মাইকে সবাইকে জানানো খুবই জরুরি। হ্যালো ট্রেন যাত্রী, মাইক্রোফোন টেস্টিং, 1 2 3। আমি এখন মদ্যপান করব। আসাব বুড়োর পাশে বসেছে। 2 সিটার বগিতে মুখোমুখি বসার সুবিধা নেই, দুটো সিটের একটা উপরে একটা নিচে। আসাবের মনে হলো মুখোমুখি বসতে পারলে ভালো হতো। বুড়োর কাণ্ড কারখানা ভালো মতো দেখা যেত। বুড়ো মদ খাওয়ার বিষয়টা যথেষ্ট আয়োজন করে শুরু করেছে। ঝকঝকে গ্লাস, গ্লাসে পেছানো ন্যাপকিন, বরফের বাক্স, বরফ তোলা চামচ, এর মধ্যে বসির বরফ দিয়ে গেছে। বুড়ো গ্লাস হাতে নিয়ে আসাবের দিকে তাকিয়ে বলল, চিয়ার্স। আসাব যন্ত্রর মতো বলল, চিয়ার্স। বুড়ো বলল, মদ্যপানের সময় শরীরের 5টি ইন্দ্রিয়ের মধ্যে 4টি ইন্দ্রিয় অংশগ্রহণ করে। চোখ দেখে, জিহ্বা স্বাদ নেয় এবং স্পর্শ নেয়, নাক ঘ্রাণ নেয়
শুধু একটা ইন্দ্রিয় অংশ নিতে পারে না, সেই ইন্দ্রিয়ের নাম কান। শুধু এই কানই অংশ নিতে পারে না, যাকে বাংলায় বলে কর্ণ। কান যেন অংশ নিতে পারে শুধুমাত্র এই জন্য, অর্থাৎ কানকে শোনাবার জন্য আমরা বলি চিয়ার্স। আচ্ছা, বুড়ো বলল, মদ্যপানের সময় আমি প্রচুর কথা বলি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে খানিকটা জড়তা আসে, মোটর অ্যাকশনের উপর কন্ট্রোল কমে যায় বলি। ক্রমাগত কথা বলা। আপনার পরিচয় আমি পেয়েছি, ইয়াং ডক্টর। আমার পরিচয় দেয়া হয়নি। আমি একজন দৈত্য। নাইস টু মিট ইউ। বুড়ো হাত বাড়িয়েছে। আসাবকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে হলো। সে খানিকটা শঙ্কিত বোধ করছে। বুড়ো দুটো চুমুক দিয়ে নিজেকে দৈত্য বলছে। গ্লাস শেষ করার পর কি বলবে কে জানে। আসাব বলল, আপনি দৈত্য? বুড়ো বলল, হ্যাঁ দৈত্য। হা হা হা। বৃদ্ধ দৈত্য। আসাব চুপ করে আছে। যে নিজেকে দৈত্য পরিচয় দিচ্ছে তার সঙ্গে আলাপ আলোচনা অর্থহীন। আমি হচ্ছি 8 নাম্বার দৈত্য। আমার কথা শুনে চমকাচ্ছ না? এখন থেকে তুমি করে কথা শুরু করলাম। পেটে সামান্য পড়লেই নিজেকে অতি বৃদ্ধ একজন বলে মনে হয়। সবাইকে মনে হয় হাঁটুর বয়সী। তোমাকে তুমি করে বলায় আহত বোধ করছো না তো? আসাব জবাব দিল না। সে আহত বোধ করলেও বৃদ্ধের কিছু যাবে আসবে বলে মনে হয় না। বৃদ্ধ হাতের গ্লাস খুব সাবধানে সিটের পাশের টেবিলে রেখে তার চামড়ার হ্যান্ডব্যাগ খুলে একটা কমলা রঙের মোটা হাত কভার বই বের করে আসাবের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, বইটার পাতা উল্টালেই বুঝবে কেন নিজেকে দৈত্য বলছি। বইটার প্রথম পৃষ্ঠা দেখেই আসাব চমকে উঠল। আমেরিকার ম্যাকমিলান কোম্পানির প্রকাশিত বই। নাম 10 জায়ান্ট অব দ্য ওয়ার্ল্ড। 10 জন জায়ান্টের ছবিও প্রথম পাতায় দেয়া। 10 জনের একজন এই বুড়ো। আসাব চোখ বড় করে তাকিয়ে আছে। বুড়ো বলল, এখন আমার বিষয়ে তোমার পার্সপেক্টিভ বদলে গেছে না? আমাকে নিশ্চয়ই অন্যরকম ভাবে দেখছো। জি। মনে হচ্ছে না এই জ্ঞানী বুড়ো পাবলিক প্লেসে মদ্যপান করলেও করতে পারে? এইটুকু সার বুড়োটাকে দেয়া যেতে পারে? জি, মনে হচ্ছে। এই বুড়োর প্রতি কিছুক্ষণ আগেও বাজে ধারণা পোষণ করছিলে, এই ভেবে খারাপ লাগছে না? লাগছে। তুমি কি আমার সঙ্গে জয়েন করবে? ট্রেনের ঝাঁকুনির সঙ্গে প্রথম শ্রেণীর ব্লান্ডেড হুইস্কি ভালো লাগার কথা। তোমাদের ওমর খৈয়ম কি বলেছেন? এইখানে এই তরুর তলে তোমায় আমায় কৌতূহলে যে কটি দিন কাটিয়ে যাবে প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আরেকখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে। আসাব বলল, তোমাদের ওমর খৈয়ম বলছেন কেন? ওমর খৈয়ম তো আপনারও। বৃদ্ধ বললেন, আমার না, আমি অঙ্কের মানুষ। কবিতার সঙ্গে অঙ্কের বিরোধ আছে। বৃদ্ধ আরেকটা গ্লাস বের করলেন। গ্লাসে হুইস্কি ঢাললেন, বরফ দিলেন। বোঝা যাচ্ছে ব্যবস্থাটা আসাবের জন্য। আসাবের বলতে ইচ্ছা করছে, স্যার আমি খাবো না, আমার সঙ্গে আমার মা আছেন, মুখ থেকে গন্ধ পেলে সর্বনাশ হয়ে যাবে। আসাব বলতে পারল না। তার মধ্যে প্রবল ঘোর তৈরি হয়েছে। পৃথিবীর 10 জন সেরা অঙ্কবিদের একজন তার সামনে বসা। কি আশ্চর্য! সব বিদেশি নামের ভিড়ে দুটো দেশি নাম, রামানুজন রশিদ। বাংলাদেশের অনেকেই রামানুজনের নাম জানে। রশিদ উদ্দিনের নাম কি কেউ জানে? বৃদ্ধ গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন, চিয়ার্স। আসাব গ্লাস হাতে নিয়ে বলল, চিয়ার্স। সে ঠিক করেছে গ্লাসে চুমুক দেবে না। ভদ্রতা রক্ষার জন্য গ্লাস হাতে নিয়ে বসে থাকবে। মাঝে মাঝে গ্লাসে ঠোঁট লাগাবে, চুমুক দেওয়ার ভান করবে। সাজেদা বগির দরজায় সামান্য খোলা। করিডোর থেকে যে দেখা যাচ্ছে তিনি হেলান দিয়ে আছেন। চোখ তার ভেজা। মাঝে মাঝে তিনি গায়ের পাতলা চাদর দিয়ে চোখ মুছছেন। চোখ মোছার কারণে ঠোঁটের পানের রসও মুখের নানান জায়গায় লাগছে। তাকে অদ্ভুত দেখাচ্ছে। চিত্রা করিডোর থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তার হাতে ছোট্ট ঠোঙায় জর্দা। ট্রেন কিছুক্ষণের জন্য কি একটা স্টেশনে থেমেছিল। পান সিগারেটের ওয়ালার কাছ থেকে সে 5 টাকার জর্দা কিনেছে। চিত্রা বগিতে ঢুকবে কি ঢুকবে না বুঝতে পারছিল না। মোটামুটি অপরিচিতা এক মহিলা চোখ ভাসিয়ে কাঁদছেন। এই সময় কি তাকে বিরক্ত করা উচিত? ব্যক্তিগত দুঃখ যাপনের সময় উপস্থিত হওয়া যায় না।
চিত্রাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না। সাজেদা হাত ইশারায় তাকে ডাকলেন। চিত্রা বগিতে ঢোকা মাত্র তিনি বললেন, আমার ছেলেটিকে দেখেছো? চিত্রা বলল, জি না, আমি আপনার জন্য জর্দা এনেছি। সাজেদা বললেন, ফেলে দাও, আমি ঠিক করেছি জীবনে জর্দা খাবো না। চিত্রা বলল, আমি কি আপনার ছেলেকে খুঁজে বের করব? খুঁজে বের করতে হবে না, তুমি বসো, দরজা বন্ধ করে বসো, তোমাকে আমি কিছু কথা বলবো। চিত্রা দরজা বন্ধ করে পাশে বসলো। সাজেদা বললেন, আমার ছেলের চেহারা দেখে কি কেউ বলবে সে হাড় বজ্জাত? কেউ বলবে না। শান্ত শিষ্ট চেহারা, ভদ্র ব্যবহার, হাসি ছাড়া মুখে কথা নেই। তোমার সঙ্গে নিশ্চয়ই হেসে হেসে অনেক কথা বলেছে। কেউ নাই? না, বলেনি। জি বলেছেন। ম্যাজিক দেখিয়েছে, তাই না? চিত্রা বিস্মিত হয়ে বলল, না তো। সাজেদা বললেন, গুণধর পুত্র, তার নানান গুণ। তিনি একজন শখের ম্যাজিশিয়ান। টাকার ভিতর দিয়ে পেন্সিল ঢুকাবে, টাকা ছিঁড়বে না। হাতে পয়সা নিয়ে অদৃশ্য করে ফেলবে, তারপর কারো নাক থেকে বের করবে। তাসের তিনটা সাহেব হয়ে যাবে তিনটা বেবি। ম্যাজিকের সব জিনিস সবসময় তার পকেটে থাকে। তোমাকে এখনো দেখায়নি? না, দেখাবে, কিছুক্ষণের মধ্যেই দেখাবে। পয়সা বের করার কথা বলে তোমার কানে হাত দেবে, নাকে হাত দেবে। মেয়ে ছেলের গায়ে হাত দেওয়ার আনন্দ আছে না, মহা আনন্দ। আপনি মনে হয় ওনার উপর খুব রেগে আছেন। সাজেদা কড়া গলায় বললেন, রেগে থাকবো কেন? আমি তার উপর দিলখোশ। সে এখানে ঢুকলেই আমি তাকে কোলে বসিয়ে চুমা দিব, আর ও আমার বাবা, ও আমার সোনা বলে মাথায় হাত বুলাবো। সে একবার কামরায় ঢুকে দেখুক, কত বড় সাহস। আমার সঙ্গে গলা উঁচিয়ে কথা বলে, বুক ফুলিয়ে বলে, আমি কয়েকবার মদ খেয়েছি, কি বিরাট কাজ করে ফেলেছে। তোমার মা হিসাবে আমার কত গর্ব হচ্ছে। আমার সোনামানিক মদ খায়, কি আনন্দ! এত আনন্দ আমি কোথায় রাখি? আমার সোনামানিককে মদ খাওয়ার জন্য সোনার মেডেল দেব। মেডেলে লেখা থাকবে, মদারু শ্রেষ্ঠ। কথাবার্তায় সাময়িক বিরতি পড়ল। সাজেদা পান সাজতে বসলেন। চিত্রা হাত থেকে জর্দার প্যাকেট নিয়ে এক গাদা জর্দা পানের হারলেন। প্রসঙ্গ পাল্টাবার জন্য চিত্রা বলল, রাতে আপনি কখন খাবেন? বুফে কারে খেতে হলে আগে অর্ডার দিতে হবে। ওরা তাই বলল। সাজেদা বললেন, খাবার আমি সঙ্গে নিয়ে এসেছি। হটপটে গরম খাবার আছে, তুমিও আমার সঙ্গে খাবে। আসাব্বাদ, মদারু ছেলের সাথে বসে আমি খাবো না। মা, তুমি একটা কাজ করো, আমার মদারু পুত্রকে ডেকে আনো। তুমি ওর সঙ্গে কামরায় ঢুকবে না। আমি এমন কিছু ঘটনা ঘটাবো যা তোমার দেখা ঠিক হবে না। কথায় বলে সাপের 5 পা দেখা, আমি মদারুটাকে সাপের 50 পা দেখাবো। চিত্রা বগি থেকে বের হলো। করিডোরে কাউকে দেখা যাচ্ছে না। সে রওনা হলো বুফে কারের দিকে। বুফে কারে রাতের খাবারে অর্ডার দিয়েছিল। অর্ডার ক্যান্সেল করতে হবে। এই মহিলা তাকে না খাইয়ে ছাড়বেন না, এটা বোঝা যাচ্ছে। শুধু যে খাওয়াবেন তা না, নানান অত্যাচারও করবেন। ভালোবাসা দেখাতে গিয়ে অত্যাচার। রশিদ সাহেব ধাক্কার মতো খেয়েছেন। ডাক্তার ছেলেটা যে এত ওস্তাদ তিনি কল্পনাও করেনি। তার মতো সজাগ চোখের একজন মানুষকে বোকা বানানো সম্পূর্ণ অসম্ভব, অথচ এই ছেলে তাই করছে। চোখের সামনে 5 টাকার একটা কয়েন অদৃশ্য করেছে। কোটের হাতায় লুকিয়ে রাখার প্রশ্নই ওঠে না। কোটের হাতায় সে গুটিয়ে নিয়েছে। একটা বস্তু হঠাৎ অদৃশ্য হতে পারে না। কোনো বস্তু অদৃশ্য হতে হলে বলা যেত যে হাতের মুঠোর উত্তাপে বস্তুটা বাষ্প হয়ে উড়ে গেছে। 5 টাকার কয়েন কোনো ভলাটাইল বস্তু না। আসাব বলল, স্যার, আপনার মনে হয় ম্যাজিকটা খুব পছন্দ হয়েছে। রশিদ সাহেব বললেন, পছন্দ হবার কিছু না। এটা নতুন কেটা শার্ট না যে পছন্দ হবে। আমি বিভ্রান্ত হয়েছি। কেন বিভ্রান্ত হয়েছি এটা বের করতে হবে। আমি অল্প বুদ্ধির মানুষ না যে যাই দেখাবে তাতেই বিভ্রান্ত হব। অতি বুদ্ধিমানরাই সহজে বিভ্রান্ত হয়। ডোন্ট টক ননসেন্স। আসাব চুপ করে গেল। বৃদ্ধের হতচকিত অবস্থায় সে খুবই মজা পাচ্ছে। কাউকে ম্যাজিক দেখিয়ে এত আরাম এর আগে সে পায়নি। স্যার, আরেকটা খেলা কি দেখাবো? রুমালের কালার চেঞ্জ। লাল রঙের রুমাল প্রথমে হবে সবুজ, তারপর সাদা। যেটা দেখিয়েছো সেটার রহস্য আগে বের করি। সম্পূর্ণ নতুন দিক থেকে চিন্তা করা শুরু করেছি।
এতে মনে হয় কাজ হবে। রশিদ সাহেব গ্লাসে হুইস্কি ঢালতে ঢালতে বললেন, তোমাকে কি আরেক পেক দিব? দিন। তোমার দুটা হয়েছে, এটা নিলে হবে থার্ড। মেজাজ ফুরফুরে করার জন্য তিনটার বিকল্প হয় না। ইংরেজিতে এই কারণেই বলে থ্রি ইজ কোম্পানি। সেটা তো মানুষের জন্য, মানুষের জন্য যেটা সত্যি, হুইস্কির জন্যও সত্যি। আসাব নিজের গ্লাস হাতে নিতে নিতে বলল, ম্যাজিকটার রহস্য উদ্ধারে নতুন কোনো দিক থেকে অগ্রসর হচ্ছেন, একটু বলবেন কি স্যার? বৃদ্ধ বললেন, অবশ্যই বলবো। যখন চিন্তা শুরু করবো তখন বলবো। এখনো চিন্তা শুরু করিনি, এখন ব্রেনকে রেস্ট দিচ্ছি। কিভাবে রেস্ট দিচ্ছেন? সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে চিন্তা করছি। অন্য বিষয়টা কি জানতে চাও? চাই। বৃদ্ধ সিটে পা তুলে আরাম করে বসতে বসতে বললেন, এই ট্রেনের যাত্রী সংখ্যা আমার কাছে আছে। সর্বমোট যাত্রী সংখ্যা 622, যোগ 18 ও 4 যোগ 2 যোগ 3, অর্থাৎ 649। আসাব বলল, এর মধ্যে কিছু বিভিন্ন স্টেশনে নামবে, কিছু উঠবে। তা ঠিক, তবে গড় সংখ্যা হবে 649। জি। এই যাত্রীদের মধ্যে একজন মৃত। জি। একজন আছে যে সবচেয়ে জ্ঞানী। আসাব বলল, সবচেয়ে জ্ঞানী আপনি হওয়া সম্ভব। বৃদ্ধ বললেন, তা সম্ভব, তবে আমার চেয়েও জ্ঞানী কেউ থাকতে পারে। আমার সাফল্য বেশি। সাফল্য এবং জ্ঞান এক না। আসাব বলল, মানলাম। একজনকে পাওয়া যাবে সবচেয়ে বোকা, একজন থাকবেন সবচেয়ে ধার্মিক। এক মাওলানা সাহেব যাচ্ছেন, সারাক্ষণ তসবি টানছেন, উনি হবেন সবচেয়ে ধার্মিক। বৃদ্ধ বললেন, মাওলানাকে আমিও দেখেছি। হ্যাঁ, সে হতে পারে। একজন হবে সবচেয়ে ক্ষমতাধর। আসাব বলল, সেটাকে আমি জানি। এই ট্রেনে স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, তিনি সেলুন কারে। স্বরাষ্ট্রমন্ত্রী কি সবচেয়ে ক্ষমতাধর? জি স্যার। বৃদ্ধ বললেন, ওনার নামটা জানা দরকার। নাম দিয়ে কি করবেন? বৃদ্ধ বলল, নাম দিয়েও একটা খেলা করা যাবে। ধরো ওনার নাম যদি হয় জলিল, তাহলে আমরা দেখব যাত্রীদের মধ্যে কতজন জলিল আছে। এই জলিলদের মধ্যে সামাজিক অবস্থা কার কি, তাদের জন্ম তারিখ যদি বের করা যায় তাহলে আমরা হিসাব করব একই দিনে জন্মেও সামাজিক অবস্থানে এখন কে কোথায়। আসাব বলল, লাভ কি? বৃদ্ধ বললেন, লাভ লোকসান নিয়ে চিন্তা করছো কেন? আমরা কি ট্রেনে ব্যবসা করতে এসেছি? আমাদের কি ব্যালেন্স শিট তৈরি করতে হবে? তুমি চেষ্টা করে দেখো তো মন্ত্রীর নামটা জোগাড় করা যায় কিনা। গ্লাসটা শেষ করে তারপর যাও। লাস্ট একটা কি খাবে? নাম্বার 4 খাবে? এখনই মাথা ঘুরছে, আর খাওয়া ঠিক হবে না। পিথাগোরাসের ধারণা 4 একটি ম্যাজিক্যাল নাম্বার। সংখ্যার ধারায় 4 হচ্ছে প্রথম সংখ্যা, যার বর্গমূল হয়। বর্গমূল আবার প্রাইম নাম্বার। দিক আছে 4টা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আসাব বলল, আপনি যেভাবে ব্যাখ্যা করলেন তাতে 4 পর্যন্ত যাওয়া যায়। 4 পর্যন্ত না গেলে পিথাগোরাসের প্রতি অসম্মান করা হবে। ঠিক বলেছ। তুমি মন্ত্রীর নাম জেনে আসো, ততক্ষণ আমি তোমার ম্যাজিকের রহস্যটা চিন্তা করি। তারপর আমরা মহান পিথাগোরাসকে সম্মান দেখাবো। আসাব কামরা থেকে বের হয়েই চিত্রার সামনে পড়ে গেল। চিত্রা বলল, আপনাকেই তো খুঁজছি। আসাব বলল, কেন? আপনার মা আপনার জন্য ব্যস্ত হয়ে আছেন। আসাব বলল, তাকে আরো ব্যস্ত হতে বলুন। উনি আমার জন্য ব্যস্ত, কিন্তু আমি এই মুহূর্তে অন্য কাজে ব্যস্ত। চিত্রা বলল, অন্য কাজটা কি? এই ট্রেনে স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন। আমার বর্তমান মিশন তার নাম জানা। তার নাম AKK। AKK মানে আবুল খায়ের খান। ওনার জন্ম তারিখ জানেন? জন্ম তারিখ তো জানি না, জন্ম তারিখ দিয়ে কি হবে? ওনার রাশি গণনা করব, উনি কোন রাশির জাতক, ওনার শুভ সংখ্যা কি ইত্যাদি বের করা হবে। চিত্রা বলল, আপনার কি হয়েছে একটু বলবেন? আপনার কথা জড়িয়ে যাচ্ছে, আপনি এলোমেলো পা ফেলছেন। আসাব বলল, আমার কি হয়েছে আপনি সত্যি জানতে চান? চাই। আসাব বলল, 3 পেগ হুইস্কি খেয়েছি, কিছুক্ষণের মধ্যে আরেক পেগ খাবো, তখন হবে 4 পেগ। পিথাগোরাসের মতে 4 একটি ম্যাজিক্যাল সংখ্যা। 4-এর বর্গমূল হয় 2। এটি একটি প্রাইম সংখ্যা। মহান অঙ্কবিদ পিথাগোরাসের কারণেই আমাকে 4 পর্যন্ত যেতে হচ্ছে। আর কিছু জানতে চান? চিত্রা বিস্মিত চোখে তাকিয়ে আছে। আসাব বলল, আপনি কি আমার জন্য একটা কাজ করতে পারবেন? ছোট্ট কাজ। কাজটা করলে আমার খুব উপকার হয়। কাজটা কি? আমার মাকে গিয়ে বলবেন যে তার গুণধর পুত্র মদ খাচ্ছে,
গ্রিন লেভেল হুইস্কি। ভালো কথা। মন্ত্রীর নামটা আরেকবার বলুন, ভুলে গেছি। আবুল খায়ের খান। গুড। মাওলানা সাহেবের নামটা জানতে পারলে ভালো হতো। ওনার নামের প্রয়োজন পড়তে পারে। কোন মাওলানা? আছেন একজন, 7 নম্বর বগিতে আছেন। ধারণা করা যাচ্ছে তিনি ট্রেনের 649 জন যাত্রীর মধ্যে সবচেয়ে ধার্মিক। আসাব রশিদ সাহেবের কামরায় ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে ফেলল। কামরার বাইরে হতভম্ব অবস্থায় চিত্রা দাঁড়িয়ে আছে। মাওলানা সাহেবের নাম আজিজুর রহমান। বয়স 30 থেকে 35। রোগা পাতলা চেহারা, থুতনিতে সামান্য দাড়ি। মাওলানা সাহেব মনে হচ্ছে শৌখিন মানুষ। তার গায়ের পাঞ্জাবিটা দামি, ফুলের নকশা কাটা। পাঞ্জাবির উপর যে শালটা দিয়েছেন সেই শালও যথেষ্ট দামি। মাথার টুপিটা রঙিন নকশাদার। মাওলানা স্ত্রীর সঙ্গে রাগারাগি করছেন, তবে গলা নামিয়ে। রাগারাগির কারণ তার স্ত্রী আফিয়া মাগরিবের নামাজ পড়েননি। মাওলানা বললেন, নামাজটা কেন পড়লে না, একটু বলো তো শুনি। তুমি জানো নামাজ কাজা করতে দেখলে আমার ভালো লাগে না। আফিয়া বলল, আমার শরীরে যে অবস্থা, নিচু হতে পারি না, সেজদায় যাব কিভাবে? বসে বসে নামাজ পড়ো। তোমার এই অবস্থায় বসে নামাজ জায়েজ আছে। আফিয়া বলল, আমার অবস্থা দেখলে আল্লাহ পাক বলতেন, যা বেটি, তোর নামাজ এখন মাফ। মাওলানা স্ত্রীর বেয়াদবিতে কিছুক্ষণের জন্য বাক্যহারা হলেন। নিজেকে সামলাতে সময় লাগলো। ধর্ম, কর্ম, আল্লাহ পাক, এইসব অতি গুরুতর বিষয় নিয়ে আফিয়ার হালকা কথাবার্তার অভ্যাস আছে। আগে অনেকবার লক্ষ্য করেছেন, অনেকবার নিষিদ্ধ করেছেন। আফিয়া, জি। তুমি একটু আগে মস্ত বড় একটা গুনার কাজ করেছো। তওবা করো। তওবা করার পর কাজা নামাজ পড়ো। কিভাবে তওবা করব? আমার সঙ্গে 3বার বলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আফিয়া 3বার বললেন। তোমার অজু আছে না? আছে। জানালার সামনে বসে পড়ো। জানালাটা পশ্চিম। ট্রেন যখন ঘুরবে তখন তো কেবলা বদলে যাবে। মাওলানা বিরক্ত গলায় বললেন, চলন্ত ট্রেনে নামাজ দাঁড়াবার সময় কেবলা ঠিক করে নিতে হয়, এরপর কেবলা বদলে গেলে অসুবিধা নাই। আফিয়া বললেন, আপনি আমার জন্য আরেক বোতল পানি আনেন। পানি খেয়ে তারপর নামাজ পড়ব। মাওলানা বললেন, আগের বোতলের পানি তো শেষ করো নাই, অর্ধেক এখনো আছে। আফিয়া, তুমি নামাজ না পড়ার বাহানা করছো, আল্লাহ পাক খুবই রাগ হবেন। আফিয়া বলল, আপনাকে একটা সত্যি কথা বলি, আমি এখন নামাজ পড়লেই আল্লাহ পাক রাগ হবেন। আমার পাড়ি ভাঙছে। আপনি চিন্তায় পড়বেন বলে কিছু বলি নাই। ট্রেনে আমার সন্তান হবে। আপনি খোঁজ নেন ট্রেনে কোনো ডাক্তার আছে কিনা। কথা শেষ করার আগেই প্রবল ব্যথায় আপিয়া মুখ বিকৃত করলো। চাপা গলায় তার মাকে ডাকলো, মা, মাগো। মাওলানা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। এ কি মুসিবত! আল্লাহ পাকের এটা আবার কোন পরীক্ষা! এই মুহূর্তে হতভম্ব অবস্থায় অন্য যে ব্যক্তি মোবাইল হাতে দাঁড়িয়ে আছেন তার নাম কে স্বরাষ্ট্রমন্ত্রী আবুল খায়ের খান। তিনি কোন দলের মন্ত্রী তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যে দলের মন্ত্রী হোক, তাদের মধ্যে গুণগত প্রভেদ যেমন নেই, দোষগত প্রভেদও নেই। তাদের সঙ্গে গ্রাম্য বাউলদের কিছু মিল আছে। বাউলরা যেমন বন্দনার আগে মূল গান গাইতে পারেন না, এরাও সেরকম নিজ নিজ নেত্রীর বন্দনার আগে কোনো কথা বলতে পারেন না। আবুল খায়ের খান সাহেবের হাতে মোবাইল। তিনি মোবাইল বন্ধ করার পরও মোবাইলের দিকে তাকিয়ে আছেন। তার গলায় টক টক ভাব হচ্ছে। প্রচণ্ড অ্যাসিডিটি হলেও এরকম হয়। কিছুক্ষণের মধ্যেই বুক জ্বালা শুরু হবে। মন্ত্রী মহোদয়ের বুক জ্বালা করার কারণ অ্যাসিডিটি না, তিনি এইমাত্র জেনেছেন তার মন্ত্রিত্ব নেই। আসল জায়গা থেকে খবর এখনো আসেনি। যে জায়গা থেকে এসেছে সেটাও নির্ভরযোগ্য। তিনি ইচ্ছা করলে আরও কয়েকটা টেলিফোন করে মূল সত্যটা জানতে পারেন। এই মুহূর্তে ইচ্ছা করছে না। মন্ত্রী মহোদয়ের স্ত্রী সুরমা হাতে টমেটো জুস নিয়ে এগিয়ে এলেন। আহ্লাদি গলায় বললেন, এই গান কখন শুরু হবে? যমুনা আর তার বর গান শুনতে যাচ্ছে। যমুনা সুরমার ছোট বোন। গত সপ্তাহে সেনাকুঞ্জে তার বিয়ে হয়েছে। বিয়ের পর তার মন্ত্রী দুলাভাই তাদের দেশের বাড়িতে বেড়াতে নিয়ে যাচ্ছেন। আনন্দ ফুর্তি করতে করতে যাওয়া যাবে ভেবেই ট্রেনে যাওয়া হচ্ছে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।